A very good morning to all of you. Today we are going to know about Bharat Chharo Andolan, okay? Or we can say the Quit India movement. It is very important for all the competitive exams like TET 1, TET 2, CTET and all other exams, okay? So, posthapanai, let's go to know briefly about Bharat Chharo Andolan. 1942 খ্রিস্টাব্দের 15ই মে থেকে গান্ধীজির বিখ্যাত হরিজন পত্রিকায় লিখতে থাকেন যে জাপানের আক্রমণ থেকে ভারতকে রক্ষা করার জন্য ব্রিটেনের উচিত অবিলম্বে ভারত ত্যাগ করা। ব্রিটেনের উপস্থিতি জাপানকে ভারত আক্রমণের আমন্ত্রণ জানাচ্ছে ব্রিটেনের ভারত ত্যাগের পরেও যদি এরকম ঘটনা ঘটে, জাপানে আক্রমণ হয়, তবে ভারতবাসী তা নিজেরাই প্রতিরোধ করে নেবে। মানে এর মুদ্রা কথা হলো যে ব্রিটেন হলো জাপানের শত্রু, ক্লিয়ার? ব্রিটেন হলো জাপানের শত্রু আর জাপানের শত্রু হলো ব্রিটেন। তো যেহেতু ব্রিটেনরা ভারতে আছে, তো অবভিয়াসলি জাপান ব্রিটেনকে আক্রমণ করার জন্য কোথায় আক্রমণ করবে? আমাদের ভারতবর্ষে আক্রমণ করবে। এতে ক্ষতি কিন্তু আমাদের ভারতবর্ষে। তো তাই মহাত্মা গান্ধীজি হরিজন পত্রিকায় 1942 খ্রিস্টাব্দের 15 মে থেকে লিখতে শুরু করেন যে ভারতকে যাতে ব্রিটেনরা ত্যাগ করে দেয়, যার দৌলতে জাপান আর ভারতে আক্রমণ করবে না। আর যদিও বা এরপরেও যদি আমাদের ভারতবর্ষে জাপান আক্রমণ করে, তবে তা ভারতবাসী নিজেরাই প্রতিরোধ করে নেবে, ক্লিয়ার? তারপরে 1942 খ্রিস্টাব্দের 14ই জুলাই কংগ্রেস কার্যনির্বাহী সমিতি ভারত ছাড়ো আন্দোলন প্রস্তাব গ্রহণ করেন। তো ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবটা কবে গ্রহণ করা হয়েছিল? 1942 খ্রিস্টাব্দের 14ই জুলাই, ক্লিয়ার? একই বছর বলতে 1942 খ্রিস্টাব্দের 14ই জুলাই এই ডেটেই আগস্ট রেগুলেশন পাস হয়েছিল। আগস্ট রেগুলেশন কবে পাস হয়েছিল? 1942 খ্রিস্টাব্দের 14ই জুলাই। 1942 খ্রিস্টাব্দের 7ই আগস্ট মুম্বাইতে নিখিল ভারত কংগ্রেসের কমিটি সভা বসে। কোথায়? মুম্বাইতে। কত তারিখ? 7ই আগস্ট, ক্লিয়ার? তারপরে 1942 খ্রিস্টাব্দে 8ই আগস্ট মথুরাতে প্রথম শ্রেণীর সব নেতাদের গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে পরদিন সকালে অর্থাৎ 9 আগস্ট প্রভাতে সাধারণ জনগণ ভারত ছাড়ো আন্দোলনে নাড়া দেন। তাহলে ভারত ছাড়ো আন্দোলন কীভাবে শুরু হয়েছিল? তো যবে তারা অধিবেশন বসেছিল, কত তারিখ? 7ই আগস্ট, ক্লিয়ার? 8ই আগস্ট মথুরাতে সব নেতাদের গ্রেফতার করা হয়। তারপরে 8ই আগস্ট সব নেতাদেরকে গ্রেফতার করা হয়, ক্লিয়ার? কবে? 8ই আগস্ট। 8ই আগস্ট একদম গভীর রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। এরপর দিন সকাল বলতে 9ই আগস্ট সকাল থেকে সব সাধারণ জনগণ ভারত ছাড়ো আন্দোলনের নাড়া দেয় বা ভারত ছাড়ো আন্দোলনের সূত্রপাত ঘটায়, ক্লিয়ার? নেক্সট, তুমলুক বা তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। রেডিক্যাল ডেমোক্রেটিক একটা পার্টি, রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন মানবেন্দ্রনাথ রায়। 1942 খ্রিস্টাব্দের গণবিদ্রোহ প্রকৃত অর্থেই ছিল সৈনিকদের যুদ্ধ, বলেছেন কে? ডক্টর রমেশচন্দ্র মজুমদার। ডক্টর রমেশচন্দ্র মজুমদার ম্যাক্সিমাম ভারত ছাড়ো আন্দোলনকে নিয়ে নেগেটিভ কথাবার্তায় বলেছেন, যেমন এটাকে বলেছে সৈনিকদের যুদ্ধ, কিন্তু আসলে কি সৈনিকদের যুদ্ধ ছিল? এটা ওনার অভিমত। নেক্সট, জওহরলাল নেহেরু বলেছিলেন এক স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান। কাকে? ভারত ছাড়ো আন্দোলনকে জওহরলাল নেহেরু বলেছিলেন এক স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান, গণ অভ্যুত্থান। এগুলা কিন্তু কোটেশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। নেক্সট, দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট এই গ্রন্থটি কে লিখেছিলেন? অরুণচন্দ্র ভূঁইয়া দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট গ্রন্থটি লিখেছিলেন। ভারত ছাড়ো আন্দোলনের কনিষ্ঠ শহীদ ছিলেন সিন্ধু প্রদেশের কিশোর ছাত্র হেমু কালানি। হেমু কালানি কিন্তু সবচেয়ে কনিষ্ঠ শহীদ। আমরা হিস্ট্রিতে বলতে পারি ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ শহীদ কে ছিলেন? হেমু কালানি। মাত্র 17 বছর বয়সে রেল লাইন অপসারণের অপরাধে প্রাণদণ্ডে দণ্ডিত হন। কত বছর বয়সে? মাত্র 17 বছর বয়সে। কে? হেমু কালানি। তারপরে ভারত ছাড়ো আন্দোলনের আরও কয়েকটি নাম হলো, ভারত ছাড়ো আন্দোলনকে আর কী বলা হয়? আগস্ট আন্দোলন বলা হয়, 42-এর আন্দোলনও বলা হয়, ক্লিয়ার? তারপরে 9 আগস্ট সূর্যোদয়ের পূর্বে বা বলা যায় 8ই আগস্ট গভীর রাতে ভারত ছাড়ো আন্দোলনের সকল স্বাধীন নেতাদেরকে গ্রেফতার করা হয়। আমি আগেই বলেছি। গ্রেফতারের পরে পুনায় আগা খা প্রাসাদ এবং আহমদনগর দুর্গে নিক্ষেপ করা হয়। কাদের? প্রথম শ্রেণীর নেতাদের।
এই ঘটনা অপারেশন জিরো ওয়ার নামে পরিচিত। আসতে পারে কিন্তু অপারেশন জিরো ওয়ার বলতে কি বোঝায়? অপারেশন জিরো ওয়ার বলতে এই যে 9ই আগস্ট সূর্যোদয়ের পূর্বে বা 8ই আগস্ট গভীর রাতে প্রথম শ্রেণীর সকল নেতাদের যে গ্রেফতার করা হয়, গ্রেফতার করে যে আগা খা প্রাসাদ এবং আহমদ দুর্গে নিক্ষেপ করা হয়, তাদেরকে বন্দি করে রাখা হয়, এই ঘটনাটাকে বলা হয় কি অপারেশন জিরো আওয়ার। ক্লিয়ার? তারপরে ডিসকভারি অফ ইন্ডিয়া একটা বই, এটা কার লেখা? জওহরলাল নেহেরু। আবার মনে রাখবে যে ডিসকভারি অফ ইন্ডিয়া ইজ অটোবায়োগ্রাফি অফ জওহরলাল নেহেরু, মানে ওনার আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কি ডিসকভারি অফ ইন্ডিয়া। ক্লিয়ার? লেটস গো টু দ্য নেক্সট স্লাইড, দ্যাট ইজ তো যখন সব প্রথম শ্রেণীর নেতাদের গ্রেফতার করা হয় তখন তো ভারত ছাড়ো আন্দোলনটার একজন তো নেতৃত্ব দিয়েছিলেন, তাই বলে হয়তো ভারত ছাড়ো আন্দোলনটা হয়েছিল। তো শেষে আব্বাস তায়েবজি, ওকে এটা হবে, আব্বাস তায়েবজি আন্দোলনের নেতৃত্ব দেন, কিন্তু তাকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পর কে নেতৃত্ব দিয়েছিলেন? শ্রীমতী সরোজিনী নাইডু এই আন্দোলনের নেতৃত্ব দেন। আব্বাস তায়েবজি প্রথম নেতৃত্ব দিচ্ছিলেন, বাট ওনাকেও যখন গ্রেফতার করা হয় তখন শ্রীমতী সরোজিনী নাইডু এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। দেশের সকল শ্রেণীর নাগরিক এই আন্দোলনে যোগদান করেন, কিন্তু একটা শ্রেণী ছিল যে যোগদান করেনি, তারা কারা? মুসলমানরা এই আন্দোলনে যোগদান করেননি বা অংশ নেননি, এবং কমিউনিস্টরা এই আন্দোলনের বিরোধিতা করেছিলেন। তারা অংশগ্রহণ করেননি বাট বিরোধিতা বা স্বপক্ষে বা পক্ষে ছিলেন না, নিরপেক্ষ, মানে তারা কোনো আন্দোলনে অংশগ্রহণ করেননি। কিন্তু কমিউনিস্টরা কিন্তু এই ভারত ছাড়ো আন্দোলনের এগেনস্টে ছিলেন বা বিরোধিতা করেন। তারপরে গান্ধীজি বলেছিলেন সারা হিন্দুস্তান মে জ্বালামুখী ফুটেগি, কোন পরিপ্রেক্ষিতে? ভারত ছাড়ো আন্দোলনের পরিপ্রেক্ষিতে। এই আন্দোলনটি 3টি পর্যায়ে হয়েছিল। ভারত ছাড়ো আন্দোলনটি ইন টোটাল 3টি পর্যায়ে হয়েছিল। কি কি? প্রথম পর্যায়ে হয়েছিল শহরভিত্তিক, মানে শহর আন্দোলন শুরু হয়েছিল প্রথমে। দ্বিতীয় পর্যায়ে হয়েছিল গ্রামমুখী, ওটা গ্রামেও ছড়িয়ে পড়েছিল। তৃতীয় পর্যায়ে সন্ত্রাসবাদী কার্যক্রম, মানে তখন জনগণ অনেক ক্ষেপে গিয়েছিল, যার কারণে তারা সন্ত্রাসবাদী কার্যক্রম শুরু করে। একদম লাস্ট স্টেজে, ভারত ছাড়ো আন্দোলন একদম লাস্ট স্টেজে সন্ত্রাসবাদী হয়ে গিয়েছিল সব জনগণ। তারপরে মাতঙ্গিনী হাজরা গান্ধীবুড়ি নামে পরিচিত। ওনারও ভূমিকা আছে, কিন্তু অনেক বেশি ভূমিকা আছে ভারত ছাড়ো আন্দোলনের ক্ষেত্রে। তাই আমরা যদি মাতঙ্গিনী হাজরা নিয়ে একটু না জানি তাহলে কিন্তু এটা আমাদের ড্রব্যাক। ঠিক আছে? তো আমাদের অবশ্যই মাতঙ্গিনী হাজরা সম্পর্কে জানতে হবে খানিকটা। দেখি উনি কি করেছিলেন ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে। 1942 খ্রিস্টাব্দের 29শে সেপ্টেম্বর মেদিনীপুরের আলিগান গ্রামের দরিদ্র কৃষক ঠাকুর দাস মাইতির মেয়ে, মাত্র না 73 বছরে বিধবা মাতঙ্গিনী হাজরা ও তার সহযোগী রামচন্দ্র বেরার নেতৃত্বে 20,000 মানুষ তমলুকের আদালত ও থানা ঘেরাও করেন। পথে বন্দে মাতরম দিতে দিতে হাতে জাতীয় পতাকা নিয়ে এগোতে থাকেন, তারপর তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। তো এই প্রসপেক্টিভসে একটা জিনিস বলতেই হয় যে উনি যখন পতাকা নিয়ে এগুচ্ছিলেন, জাতীয় পতাকা নিয়ে জাতীয় পতাকা ডান হাতে নিয়ে যখন এগুচ্ছিলেন, তখন যখন প্রচণ্ড পরিমাণে গুলিবর্ষণ শুরু হয় ওনার উপর, তখন কিন্তু তাকে গুলিবিদ্ধ হয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পরে উনি আরেক হাতে, বা হাতে পতাকাটা নিয়ে এগোতে থাকেন। তখন যখন গুলিবিদ্ধ শুরু হয়েছে, হঠাৎ করে একটা গুলি বুকে এসে পড়ে, তখন তিনি বন্দে মাতরম এই স্লোগানে করতে করতে মারা যান। ঠিক আছে? তো ওনার বয়স ছিল কি ওনার বয়স ছিল কিন্তু 73 বছর বয়সে মারা যান। ঠিক আছে? ওনার বাবার নাম কি ছিল? ঠাকুর দাস মাইতি। আর উনি সহযোগী কে ছিল? রামচন্দ্র বেরা। টোটাল 12,000 মানুষ তমলুকের আদালত এবং থানা ঘেরাও করেন ওদের নেতৃত্বে। কার নেতৃত্বে? মাতঙ্গিনী হাজরা এবং রামচন্দ্র বেরার নেতৃত্বে। ক্লিয়ার? তারপরে একই সাথে শুধু যে মাতঙ্গিনী হাজরা মারা যান এরকম না, রামচন্দ্র বেরা যে উনিও কিন্তু আত্মাহুতি দেন ওই একই দিনে। নেক্সট, 1942 খ্রিস্টাব্দের এমন বর্বর আচরণ সরকার আগে দেখায়নি, কথাটি কে বলেছিলেন? ডক্টর রমেশচন্দ্র মজুমদার। গান্ধীজি 1943 খ্রিস্টাব্দে আগা খা প্রাসাদে 21 দিনের অনশন করেছিলেন। কোনখানে? আগা খা প্রাসাদে কত দিনের জন্য? 21 দিনের জন্য। গান্ধীজি ইংরেজদের নিষ্ঠুর দমননীতিকে কি বলেছিলেন? সিংহসুলভ হিংসা। কে বলেছিলেন? গান্ধীজি। কাদের সম্পর্কে? নিষ্ঠুর দমননীতি, ইংরেজদের নিষ্ঠুর দমননীতি সম্পর্কে গান্ধীজি বলেছিলেন যে সিংহসুলভ হিংসা বলেছিলেন ইংরেজদের দমননীতিকে। তারপরে লিনলিথগো এবং চার্চিল গান্ধীজির অনশনকে কি বলেছিলেন? অভিনয় বলেছিলেন। অভিনয় করছে এরকম। ব্রিটিশ প্রধানমন্ত্রী গান্ধীজি সম্পর্কে বলেছিলেন ওল্ড রাস্কেল। ব্রিটিশ প্রধানমন্ত্রী কি বলেছিলেন? ওল্ড রাস্কেল। কাকে? গান্ধীজিকে।
ভারত ছাড়ো আন্দোলনের সময় বড়লাট ছিলেন লর্ড লিনলিথগো, আসতে পারে কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের সময় এই বড়লাট কে ছিলেন? লর্ড লিনলিথগো। ভারত সচিব ছিলেন এমেরি। ব্রিটিশ শাসনের অধীনে ভারতে এত ব্যাপক বিদ্রোহ ইতিপূর্বে আগে কখনো ঘটেনি। কথাটি কে বলেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সর্দার বল্লভভাই প্যাটেল। এই কথাটি কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিলেন। কি কথাটা ছিল? যে ব্রিটিশ শাসনের অধীনে ভারতে এত ব্যাপক বিদ্রোহ ইতিপূর্বে আর কখনো সংঘটিত হয়নি। তারপরে অরুণচন্দ্র ভুইয়া। অরুণচন্দ্র ভুইয়া ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে কী বলেছিলেন? এটি ছিল যুবকদের আন্দোলন। উনি বিশ্বাস করতেন যে এটি ছিল কি? যুবকদের আন্দোলন। এটা মনে রাখবে, একটা টেকনিক আমি বলে দিই। অরুণ, মনে রাখবে তরুণ। তরুণ মানে কি? যুবক। তো তরুণদের বিপ্লব বা যুবকদের আন্দোলন কে বলেছিলেন? অরুণচন্দ্র ভুইয়া। নেক্সট, শেষে 1946 সালের 5ই মে ভারত ছাড়ো আন্দোলনের সমাপ্তি ঘটে। এটা একটু পরে দিলে হতো, বাট এটা আমি আগে দিয়ে দিয়েছি ভুলবশত। তো শেষে 1946 খ্রিস্টাব্দের 5ই মে ভারত ছাড়ো আন্দোলনের কিন্তু সমাপ্তি ঘটে। হেমিংহ্যাম বলেন এই বিদ্রোহ ছিল দ্বৈত বিপ্লব। হেমিংহ্যাম বলেছিলেন যে ভারত ছাড়ো আন্দোলন ছিল কি? একটা দ্বৈত বিপ্লব। ম্যাক্স হারকোর্টের মতে, এখানে ড্যাশ হবে, ভারত ছাড়ো আন্দোলন ছিল মূলত কৃষক বিদ্রোহ, জাতীয় বিদ্রোহ নয়। তো ম্যাক্স হারকোর্টের মতে এটা কোনো জাতীয় বিপ্লব ছিল না, এটা ছিল কি? কৃষক বিদ্রোহ। আবার আমরা দেখেছিলাম রমেশচন্দ্র মজুমদার বলেছিলেন এটা ছিল সৈনিক বিদ্রোহ। তো দেখো ওপিনিয়নের মধ্যে কি ভেরি করে, ঠিক আছে? তো ম্যাক্স হারকোর্টের মধ্যে কিন্তু এটাই ছিল কি? একটা কৃষক বিদ্রোহ, এটা কিন্তু কোনো জাতীয় বিদ্রোহ ছিল না, অ্যাকর্ডিং টু ম্যাক্স হারকোর্ট। তারপরে দেখি, তো ভারত ছাড়ো আন্দোলনে ব্যর্থ হওয়ার অন্যতম কারণ কী ছিল? উপযুক্ত পরিকল্পনা এবং নেতৃত্বের অভাব। তো অবভিয়াসলি নেতৃত্বের অভাব ছিলই, কারণ আমরা জানি যে 8ই আগস্ট মানে আন্দোলন শুরু হওয়ার আগের দিন গভীর রাতেই সকল প্রথম শ্রেণীর নেতাদের গ্রেফতার করে নেওয়া হয়। তারপরেও যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন তাদেরকেও গ্রেফতার করা হয়, ঠিক আছে? তো বিভিন্ন অঞ্চলে তো নেতার প্রয়োজন বা নেতৃত্বের প্রয়োজন। নেতা মানে এই সেন্স না যে আমি বড় বড় কথা বলবো, এই দেবো এরকম না। নেতা ইন দ্য সেন্স যে পরিচালক। কোনো একটা জিনিসকে পরিচালনা করার জন্য অবভিয়াসলি একজন পরিচালক প্রয়োজন। তো নেতৃত্বের অভাব ছিল, প্লাস উপযুক্ত প্ল্যানিং ছিল না। কোনো ধরনের প্ল্যানিং ছিল না যে এইভাবে আন্দোলনটা করবো বা এইখান থেকে এরকমভাবে যাবো, এরকম কোনো প্ল্যানিং ছিল না। যে যেভাবে পারছিল সেভাবে নিজেদের মতো করে আন্দোলন করছিল। ক্লিয়ার? তো এটা ছিল ভারত ছাড়ো আন্দোলনে ব্যর্থ হওয়ার অন্যতম একটা গুরুত্বপূর্ণ কারণ। তারপরে দেখি ভারত ছাড়ো আন্দোলনের অন্যতম গুরুত্ব কী ছিল? গুরুত্ব তো অবভিয়াসলি ছিল। যদি গুরুত্ব না থাকতো তাহলে হয়তো আজকে আমরা ভারত ছাড়ো আন্দোলনটা টপিক যে এটা পড়তামই না। তো গুরুত্বটা কী ছিল? জাতীয় জাগরণ। এত কিছু ড্রব্যাকসের পরেও কিন্তু ভালো কিছু ফুটে এসেছিল। সেটা কি? জাতীয় জাগরণ। জাতীয় জাগরণ মানে কি? জাতির প্রতি একটা ভালোবাসা, জাতীয়তাবোধ, যে জাতির স্বাধীনতা আমার লাগবেই। এনি হাউ, বাই হুক অর বাই ক্রুক, উই নিড ফ্রিডম। এটা কিন্তু সকল জনগণের মধ্যে চলে এসেছিল, ঠিক আছে? তো এটা ছিল কি? গুরুত্ব। কারেঙ্গিয়া মারেঙ্গিয়া এই আন্দোলনের সাথে যুক্ত, এটা আমরা সবাই অবগত, একদম ছোটো থেকে এসে পড়ে আসছি। তারপরে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের দিন শেষ হয়েছে, পুনরায় এইরকম একটি আন্দোলন শুরু হলে, পুনরায় এমন একটি আন্দোলন শুরু হলে তা মোকাবিলা করার শক্তি সরকারের নেই। এই বার্তাটি লর্ড ওয়াভেল ব্রিটিশ সরকারকে লেখেন। দেখো, ভারত ছাড়ো আন্দোলনের দ্বারা ব্রিটিশ সরকারও এতটাই প্রভাবিত হয়েছিলেন যে একজন ব্রিটিশ লর্ড ওয়াভেল ব্রিটিশ সরকারকে বার্তাটা পাঠিয়েছিলেন। মানে তার ভয় পেয়ে গিয়েছিল। বার্তাটা কি? যে ভারতে এরকম বিপ্লব যদি আবার ঘটে তাহলে তা দমন করা সরকারের পক্ষে একদমই ইম্পসিবল। ক্লিয়ার? সো এটা দ্বারাই বোঝা যায় যে ভারত ছাড়ো আন্দোলনের প্রভাবটা কতটা ছিল। সো অসংখ্য ধন্যবাদ সকলকে। বেস্ট উইশেস ফর ইউর আপকামিং এক্সাম। Thank you so much. Thanks a lot. Do well, be well, and to support. Have a good day.